চিনলাম, আমরা ওদের চিনবো। হ্যাঁ, তা তো অবশ্যই। তার আগে আমি একটু বলিনি। তো আমি রেকর্ডিং এ চাপ দিয়েছি। সবাই কি টের পাচ্ছে যে রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে। ওকে, গুড। সো আজকে হচ্ছে ডিসেম্বরের 26 তারিখ। শুভ বড়দিনের পরের দিন। বাংলায় কোয়ান্টাম কম্পিউটিং এর নিয়মিত সভায় সবাইকে স্বাগতম। আমরা প্রথমে পরিচয় পর্বটা সেরে নিব। তারপরে আমাদের আজকে টুকটাক যেসব এজেন্ডা আছে একটা একটা করে ওগুলো কভার করব। থ্যাংক ইউ। মেবি আদিত্য, তুমি শুরু করবে? এত আচ্ছা ভাই, আমি পরিচয় শুরু করে। করছি। সবাইকে আগে দিই বড়দিনের শুভেচ্ছা। আর এখানে অবশ্যই অনেকে হয়তো বা বিদেশে আছেন, আর অনেকের এখানে হয়তো বা দিন, আমাদের এখানে রাত। এটা আসলে গুড ইভিনিং বা গুড মর্নিং দিয়ে শুরু করলাম না। আমি আদিত্য দাস। আমি এখন বর্তমানে 12 ক্লাসে পড়ছি, আনন্দমোহন কলেজ, ময়মনসিংহে। ওমর সাহেব ভাইকে আমি চিনেছি শিশু কিশোর বিজ্ঞান বিজ্ঞান কংগ্রেসে। তারপরে সেখান থেকে আমি জানতে পারলাম উনি বাংলায় কোয়ান্টাম কম্পিউটিং নামে একটা কমিউনিটি চালাচ্ছেন ওখানে। এরপরে আমার জয়েন করা, আর এরপরে এখন আমি আজকে উপস্থিত এখানে সবার সাথে। আম, ইশরাক। হ্যাঁ, আসসালাম ভাইয়া। আমি আর আদিত্য আসলে বন্ধু, আমরা দুজনেই আনন্দমোহন কলেজে পড়ি, ময়মনসিংহে। মানে আমরা এখন সেকেন্ড ইয়ারে, মানে ফার্স্ট ইয়ারে ছিলাম, এর মধ্যে সেকেন্ড ইয়ারে উঠে গেছি আর কি। তো আমরা হচ্ছে গিয়ে আদিত্যর কাছ থেকে লিঙ্ক পেয়েছিলাম, ওই কিউবিট বাই কিউবিটের একটা কোয়ান্টাম কম্পিউটার কোর্স হচ্ছিল। তো ওইখানে কোয়ান্টাম কম্পিউটিং সম্পর্কে একটা মানে কোর্সের ফার্স্ট সেমিস্টার কেবল শেষ হয়েছে ওটার। তো ওইখানে কোয়ান্টাম কম্পিউটিং সম্পর্কে প্রথম জানতে পারি। তারপর আদিত্য বলল যে বাংলায় কোয়ান্টাম কম্পিউটিং আর একটা মানে এরকম একটা গ্রুপ আছে, তো সেখানে আমাকে জয়েন করতে বললো। তারপর আজকে এখানে মিটিং এ প্রথম আসলাম। নাইস। বাকিটাও তাহলে সবাই পরিচয় দিয়ে দাও সংক্ষেপে। মেবি তুর্বাসে তুমি শুরু করবে, তোমার নাম সবার উপরে দেখাচ্ছে আমার স্ক্রিনে। আচ্ছা, আমি তুর্ভসু, আমি ইন্ডিয়া থেকে। অ্যান্ড আমি ফোর্থ ইয়ার আপাতত, আমার ব্যাচেলার্স ডিগ্রিতে কম্পিউটার সায়েন্সে। অ্যান্ড দিস ইজ মাই সেকেন্ড সভা উইথ এভরিওয়ান। তো তারপর হয়তো আমি বলি। এই, আমি হচ্ছে সাকিবুল ইসলাম সাজ্জাদ। আমি হচ্ছে আপাতত সব পড়াশোনা শেষ, বলতে হচ্ছে একাডেমিকটা শেষ। তো একটা ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে জব করছি। আর এই তো, এই এখানে একটু বেশি পক পক করি আসলে, এই আর কি। ওকে। হ্যালো, হ্যাঁ, বলো। সবাইকে নমস্কার। আমি হচ্ছে অনিরুদ্ধ সরকার। আমি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষে আছি। তো আর আমার ডিপার্টমেন্ট হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। আর এই এই গ্রুপের শুরুর দিককার মেম্বার বলতে পারেন আমাকে। মানে আমাদের এই গ্রুপটা ক্রিয়েট হয়েছিল মানে কিসকিট গ্লোবাল সামার স্কুল থেকে, যে মানে যে কয়েকজন একত্রিত হয়েছিলাম ওই শুরুর দিককার। তো আশা করি আমাদের সামনের দিনগুলো ভালোই কাটবে একসাথে। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। তাইলে এখন আমি তাইলে আমার পরিচয়টা দিই। আমি হইলাম সবার আগে আসসালামু আলাইকুম, আদাব সবাইকে। তো আমি হইলাম আবু সাইদ মোহাম্মদ নাসিফ। আমি আমার ব্যাচেলার শেষ আর কি, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ। আর এখন আমি আহ, অস্ট্রেলিয়ার ডিকিন ইউনিভার্সিটিতে মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং করতেছি। আর একটা ইউনিভার্সিটিতে আর কি লেকচার হিসেবে আছি। আমার এই গ্রুপে ঢোকা এই সাজ্জাদ ভাইয়ের মাধ্যমে এই কিউ ওয়ার্ল্ডের একটা ইভেন্টে আর কি আমরা দুইজনের ডিসকর্ডে কথাবার্তা থেকে শুরু হয় এইখানে এই গ্রুপে ঢোকা আর কি। ওকে, সবাই কি বলে ফেলেছে আমি ছাড়া মনে হয়? না, তানভীর সাজ্জাদ তুমি আছে। তো। হ্যাঁ, তানভীর। তানভীর আছে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ইয়া আমি আমি তো তানভীর। আমি হচ্ছে আমার ফাইনাল ইয়ারে আছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সের, ত্রিপলিতে, ওই বুয়েট থেকে। আমার পরীক্ষা আগামী মাসে ফাইনাল। তো এরপরে হচ্ছে আন্ডার গ্রেড শেষ। আর ওই তো সৌমিত্র ভাইয়ের মাধ্যমে হচ্ছে এই ডিসকর্ডে জয়েন করেছিলাম। নাইস, নাইস। আমার নাম ওমর শেহাব। আমি আইবিএম কোয়ান্টামে থিওরিস্ট হিসেবে কাজ করি। আর আমার আন্ডারগ্রেড শাহজালাল বিশ্ববিদ্যালয় আর পিএইচডি ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড, বাল্টিমোর কাউন্টি ক্যাম্পাসে।
ওকে, অসম, অ্যামেজিং না? আমরা অনেকগুলো পরিচয়ের উপর মাত্র 5 মিনিটেরও কম সময় শেষ করে ফেলেছি, তো দ্যাটস গুড। আজকে এমনিও আমাদের এজেন্ডা বলতে যেরকম যা আছে সেটা হচ্ছে এই যে আহ, সাজ্জাদ, তুমি তোমার মনে হয় কিছু টপিক নিয়ে কথা বলতে চাচ্ছিলে। আহ, তো তার এর বাইরে হচ্ছে আইবিএম এর দুইটা চ্যালেঞ্জ আছে, ওগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বা মন্তব্য থাকলে আমরা সেটার পিছনে একটু সময় খরচ করতে পারি। বাই দ্য ওই আলোচনায় আমি কিন্তু আইবিএম এর কোনো অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ না, ওইটা আমাদের অন্য একটা ডিপার্টমেন্ট এগুলো হ্যান্ডেল করে। তো আমি জাস্ট এমনি এই কমিউনিটির মেম্বার হিসেবে কথা বলবো। আর তারপরে সরি, এর মধ্যে মাঝখানে আমি একটা প্রেজেন্টেশনের প্রথম থেকে কয়েকটা স্লাইড দেখিয়েছিলাম, এটা আমার একটা পুরনো লেকচার ছিল, তো সেটা বাকি স্লাইড গুলো নিয়ে আমরা কন্টিনিউ করতে পারি। তো এই ছিল এজেন্ডা, বাট এনিওয়ে এটা কাইন্ড অফ খুবই ফ্লেক্সিবল পাঠচক্র, তো আমরা যে কোনো সময় যে কোনো পরিকল্পনা চেঞ্জ করে অন্য কিছু করতে পারি অ্যাজ লং এজ সবাই ইন্টারেস্টেড। ওকে, সো সাজ্জাদ, তুমি তাহলে শুরু করতে পারো। হ্যাঁ, আমি শুরু করতে পারি। জাস্ট রেকর্ড কি বলে প্রেজেন্টেশনটা অন করি। আর এমনি আমার শিহাব ভাইয়ের কাছে একটা প্রশ্ন, ভাই আপনি বড়দিনের পর দিনই কেন মিটিং করার জন্য আগ্রহী হলেন? খুবই ও, আপনার বড়দিন কেমন ছিল গতবার আসলে? গত আমার এমনি খারাপ লাগে নাই, ভালোই লাগছে। ইন দ্য সেন্স যে আমি অনেকদিন পরে চুল কাটলাম, একটা কাজের কাজ হয়েছে, তারপর আমরা বের হয়ে একটা ক্রিসমাস ট্রি খুঁজে পাইছি। আমরা শুনেছিলাম যে সাজানো হয়েছে ওই ওয়াশিংটন, আমি থাকি হচ্ছে ডিসির কাছে, তো ওখানে যে ওয়াশিংটন মনুমেন্ট বলে একটা জিনিস আছে খুবই সুন্দর, ওটা আমরা শুনছিলাম ওটা সাজানো হয়েছে। ওখানে দিকে কিছু সাজানো নাই। পরে আসার পথে সিটি সেন্টার নামে একটা জায়গা আছে ওয়াশিংটন ডিসি, তো ওইখানে খুবই সুন্দর একটা ক্রিসমাস ট্রি দেখেছি, তো ওটা দেখে ভালো লেগেছে। উম আর হচ্ছে গতকাল রাতে একটা গোল টেবিল বৈঠকে ছিলাম, ওইটার থেকে অনেক কিছু জেনেছি। এটা হচ্ছে প্যান্ডেমিকের সময় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু মানুষের অভিজ্ঞতা, ওখানে ধরো ব্র্যাক এডুকেশনের কিছু লোক ছিল, শিক্ষা মন্ত্রণালয়ের কিছু লোক ছিল, আরো কিছু নন প্রফিটের লোক ছিল। খুবই ইন্টারেস্টিং কিছু তথ্য জেনেছি যেগুলো আমার কাছে মজা লেগেছে। আম, এই আর কি, খারাপ লাগে না আমার, মানে খুব বেশি এক্সাইটিং না, বাট নট ব্যাড। আর ওকে। আর কার কেমন গেল বড়দিন? না, আচ্ছা, আমার তেমন কোনো আহামরি কিছু ছিল না, আমি বসে বসে ঝিমাইছি মুরগির মতো। বাকিদেরটা বলতে পারে। ভাই মজার তথ্যগুলো কি শেয়ার করা যাবে? ও, সো ফর এক্সাম্পল এখন একটা দিই, আমরা যেহেতু এটা এডুকেশন সিস্টেম, তো আমাদের এটা টপিক না, বাট একটা দিই যেহেতু প্রশ্ন করেছো, সেটা হচ্ছে মানে যারা এক্সপার্ট এগুলো নিয়ে, যে এখন তো সবাইকে ওই দূরশিক্ষণ বা রিমোট লার্নিং এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তখন অনেকে যেটা আবিষ্কার করেছে সেটা হচ্ছে বাংলাদেশে মোবাইল মোবাইল ইন্টারনেট বা যে কোনো ধরনের ইন্টারনেটের চাইতে ডিশ বা কেবল টিভি বা ডিশ কানেকশন, এটার পেনিট্রেশন প্রায় 16 গুণ বেশি। ঠিক আছে? তো তার মানে হচ্ছে তুমি যদি একটা স্কুলের ধরো হেডমাস্টার হও, এখন হঠাৎ করে তোমার স্কুলের বাচ্চারা আর কেউ আসতেছে না, তোমাকে ওদেরকে সামহাও ওদের পড়ালেখা চালিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। এবং তুমি যদি মোবাইলের ইন্টারনেটের উপর ব্যবহার করো বা যে কোনো ইন্টারনেট কানেকশন, তুমি আসলে খুব বেশি তোমার ছাত্রছাত্রীকে পাবা না। আহ, কিন্তু তুমি যদি এলাকার কেবল টিভির মাধ্যমে তোমার লেকচারগুলো পাঠাও, তাহলে অনেক বেশি ছেলে মেয়ে পাবে। সমস্যা সেটা হচ্ছে কেবল টিভিতে এটা ওয়ান ওয়ে, রাইট? বাচ্চারা তো কোনো প্রশ্ন করতে পারে না। ইন্টারনেটের পেনিট্রেশন কম, কিন্তু সুবিধা হচ্ছে এটা টু ওয়ে। তো আমি একটা যে প্রস্তাব করেছিলাম, এটা আমার আইডিয়া না, এটা আমি অ্যাকচুয়ালি এর আগে অন্য জায়গায় দেখেছি। সেটা হচ্ছে টিচাররা কেবল টিভিতেই লেকচার দিক, আর স্টুডেন্টরা একটা নাম্বার থাকে, ওই নাম্বারে স্টুডেন্টরা মোবাইল দিয়ে কল করে টিচারকে জিজ্ঞেস করতে পারবে, একটা কনফারেন্স রুমের মতো ঢুকতে পারবে। তো এখন মোবাইল ডেটা দরকার নাই, জাস্ট কল, কাজে এটা পেনিট্রেশন অলরেডি বাংলাদেশে অনেক বেশি। আর দ্বিতীয় হচ্ছে এটার জন্য অবশ্যই একটা সিস্টেম ডেভেলপ করতে হবে, যে প্ল্যাটফর্ম বাংলাদেশে নাই। আমার এস্টিমেট হচ্ছে
খুব মিনিমাম ভায়াবল প্রোডাক্ট যেটা বলে, সবচেয়ে কম ফিচার যেগুলো দিয়ে কাজ চলে যাবে, সেটা সেটা যদি কেউ করে, ওভারহেড সহ আমার ধারণা 6 মাসে 2 কোটির বেশি লাগবে না। এবং 2 কোটি থেকে মানে আমাদের যে লেভেলে আমরা ইন্টারনেট পেনিট্রেশন নিয়ে যেতে চাই, ওই লেভেলে যেতে যদি আমাদের 10 বছর লাগে, তাহলে এটা আমরা 2 কোটি টাকা খরচ করে 10 বছরের মধ্যে অনেক রিটার্ন অন ইনভেস্টমেন্ট চলে আসবে। প্লাস হচ্ছে বাচ্চাদের ফোন কলের উপর কোনো টাকা পয়সা চার্জ না করাই বেটার, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট, মানে এটা থেকে টাকা খাওয়া লজিক্যাল না। তো এইসব আর কি একটা আমি আরো একটু কনফিডেন্টলি বলতে পেরেছি, কারণ 2011 সালের একটা বছর আমি ওই সিলিকন ভ্যালিতে একটা কোম্পানি আছে অনেক পুরনো, সিসকো কর্পোরেশন বোধ হয়, সিসকো আর কি। তো ওখানে কাজ করছে, ওখানে এরকমই এক্স্যাক্টলি একটা প্রোডাক্ট আছে, তবে সেটা তারা ডিজাস্টার ম্যানেজমেন্টে ইউজ করে। ধরো তোমার বাসায় আগুন লাগলো, কিন্তু ফায়ার ফাইটার যে, তোমার হয়তো আইফোন আছে, ফায়ার ফাইটার যে তার আছে হচ্ছে 25 বছর পুরনো মটোরোলা রেডিও। তো ওই প্ল্যাটফর্মটা যেটা করে সেটা হচ্ছে দুইটা ভিন্ন প্রজন্মের কমিউনিকেশন টেকনোলজিকে একটার সাথে একটা কানেক্ট করিয়ে দেয়। এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, সিসকোর যে টিম এটা করেছে তার লিডার থেকে শুরু করে অর্ধেকের বেশি মানুষ হচ্ছে বাংলাদেশি, এবং এটা টেস্টিং পুরোটা হয়েছে বাংলাদেশের একটা কোম্পানিতে, বাংলাদেশে, ঢাকাতে। সো আই আই নো ফর এ ফ্যাক্ট যে বাংলাদেশে ওই এক্সপার্টাইজ আছে যারা এটা তৈরি করতে পারবে। এটা হচ্ছে এখন প্ল্যানিং, প্রায়োরিটাইজিং এবং স্ট্র্যাটেজি, ঠিক আছে? তো লেটস সি, মানে ওখানে যারা আছে তারা এক্সট্রিমলি স্মার্ট লোক, এক্সট্রিমলি ডেডিকেটেড লোক। তো তারা যদি এটা করতে চায়, আমি বিশ্বাস করি যে তারা এটা পারবে। তারা যদি এটা না করে, আমি এটাও বিশ্বাস করব যে তারা নিশ্চয়ই এর চাইতে ভালো কোনো সলিউশন খুঁজে পেয়েছে। এই আর কি, খুবই ইন্টারেস্টিং এক্সপেরিয়েন্স অ্যাকচুয়ালি। ইয়া ওকে, হ্যাঁ বলো। ওকে, তাহলে আমি শুরু করি, মানে আমি বক করা আসলে শুরু করি। আমি একটা গুগল ডক ফাইল দেখতে পাওয়ার কথা, তাই তো? দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি তো। ওকে ওকে, তো আমি একটু প্ল্যানটা একটু বলি, যেটা হচ্ছে খুব সম্ভবত এখানে আমি, সাজ্জাদ, তুরবাসু আর খুব সম্ভবত ইসমাম আছে। ইসমাম আমি শিওর ও ঘুমাচ্ছে। আর ওর একটা আমি নিউজ দেই, ও কিছুদিন আগে কোয়ান্টাম উইন্টার নামে ইন্ডিয়ার কোয়ান্টাম কম্পিউটিং কমিউনিটিতে হচ্ছে একটা হ্যাকাথন হয়েছিল, সেখানে পার্টিসিপেট করছিল। তো ও স্পেশাল মেনশন পাইছে আসলে। বাবা। তো ওর যে খুব সম্ভবত 15 দিনের মেবি একটা প্রোগ্রাম ছিল, হ্যাকাথন ছিল, ও স্পেশাল মেনশন পাইছে, এ আনন্দ হয়তো ঘুমাচ্ছে। তো যাই হোক, তো ও আছে আর কি, খুব সম্ভবত ও আছে। ওর সাথে অবশ্যই এটা নিয়ে কথা হয়নি, আমি ওকে ডিস্টার্ব করি নাই এটা নিয়ে। আমি আর তুরবাসী একটু টুকটাক আলাপ করছি, এবং আমাদের মানে খুব সম্ভবত প্ল্যান হচ্ছে গিয়ে এই বোধন স্যাম্পলিং বা র্যান্ডম স্যাম্পলিং নিয়ে কিছু একটা করে এপ্রিলের মধ্যে রিভিউ পেপার টাইপসের কিছু একটা দাঁড় করানো, যেটা অবশ্যই রিভিউ করবে শিহাব ভাই প্রথমে, এবং উনি গাইড করবে, ফুল মেন্টর উনি করবে আর কি, কি ছাই পাস করতেছি। তো ওইটার ফার্স্টটা মিটিংটা হচ্ছে গিয়ে এটা আর কি। ওকে, তো এটা হচ্ছে গিয়ে আমি তার আগে হচ্ছে একটু পেপারটা দেখাই, যে হচ্ছে এটা যে পেপারটা টাইটেলটা হচ্ছে কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি অফ লিনিয়ার অপটিক্স, যেটা হচ্ছে স্কট আরনসন, যিনি একজন কি বলে, আমি যদি বলি বস পাবলিকের মতো একজন লোক, যার আমি যদি ঠিকঠাক মতো ট্র্যাক গুলো মিস না করি, ওনার সুপারভাইজার ছিলেন হচ্ছে উমেশ বাজিরানি, আর ওনার ছাত্র হচ্ছে আলেক্স আর্কিপপ। তো উনি হচ্ছে তো এই দুইজন হচ্ছে গিয়ে ওরা একটা পেপার লিখছে 2010 সালে। এটা লাস্ট মিটিং এ হচ্ছে গিয়ে আমরা ডিসকাস করি। শিহাব ভাই বলেন যে এই ব্যাপারটা হচ্ছে বোজন স্যাম্পলিং এর একদম ফান্ডামেন্টাল একটা জিনিস, এবং ভাই হচ্ছে গিয়ে বলছিলেন যে পুরো ব্যাপারটা পড়ছে। তো এই গেল হচ্ছে মানে বেসিক আইডিয়া বা হাবিজাবি কথাবার্তা। তো এই ব্যাপারের মানে ওরা আসলে কি করছে, ওরা আসলে যে কাজটা করছে সেটা হচ্ছে গিয়ে ওরা একটা র্যান্ডম স্যাম্পলিং জেনারেট করছে আর কি, এবং মানে স্যাম্পলিং প্রবলেম বলছে যে উই prove that the model is able to solve sampling problem and search problem আর কি। তো ওরা স্যাম্পলিং করতে পারে আর কি খুব ভালোভাবে। এবং ওরা এই রেজাল্টটা করে দেখাইছে যে হচ্ছে গিয়ে যদি পলিনোমিয়াল টাইম ক্লাসিক্যাল মানে অ্যালগোরিদম থাকে, এবং এটা হচ্ছে গিয়ে
যেটার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কাজ করে হচ্ছে লিনিয়ার অপটিক নেটওয়ার্কে, দেন পি শার্প পি মানে পি টু দি শার্প পি আর বিপিপি এনপি, এটা হচ্ছে পলিনোমিয়াল হায়ারার্কিতে কলাপস করে আর কি। তো আমি হচ্ছে গিয়ে একটু দেখতেছিলাম যে কমপ্লেক্সিটি জুতে আসলে পলিনোমিয়াল হায়ারার্কি জিনিসটা কি। আমি দেখলাম ওইখানে মানে, কারণ আমার মাথায় যে এই জিনিসটা আসছে, উনি বলছেন যে পলিনোমিয়াল হায়ারার্কিটা কলাপস করে থার্ড লেভেলে। তার মানে হচ্ছে গিয়ে আমি একটু বলি, আমি যদি কোথাও মানে ভুলভাল বকি, অবশ্যই শিহাব ভাই আমাকে থামায় সেটা কারেক্ট করে দিবেন, এবং যে কেউ যে কোনো মুহূর্তে ইন্টারাপ্ট করতে পারে। তো এটা মানে খুব সিরিয়াস কিছু না আর কি। কমপ্লেক্সিটি জুতে আমি হচ্ছে গিয়ে সার্চ দিয়ে দেখতেছিলাম যে হচ্ছে এই যে এখানে যে বলা হচ্ছে পলিনোমিয়াল হায়ারার্কিটা কোলাপস করবে থার্ড লেভেলে, তার মানে হচ্ছে গিয়ে এর আগেও হচ্ছে গিয়ে আরো দুইটা লেভেল আছে আর কি। তো সেই দুইটা লেভেল লোড হতে থাকুক। তো হচ্ছে গিয়ে ওই দুইটা লেভেল থেকে একটু বলি কি আমি তার আগে, হ্যাঁ হ্যাঁ আমি তার আগে একটু পেপারটার একটু বেসিকটা আমি বলে দিই। আমার হঠাৎ করে স্যাম্পলিং কেন লাগছে। আমাদের এসেনশিয়ালি যে আমি যতখানি বুঝেছি, শিহাব ভাই আরো ভালো বুঝবেন, যে আমি যতখানি বুঝেছি হচ্ছে যে আমাদের যত কিছু আমরা হাবি জাবি করছি কোয়ান্টাম কম্পিউটিং এ, এই 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 আমাদের ডয়েস জোজা থেকে আরম্ভ করে ডয়েস প্রবলেম থেকে আরম্ভ করে যদি হিডেন সাবগ্রুপ প্রবলেম পর্যন্ত, সেটা হচ্ছে একটা কিউবিটের ওপর আমরা কিউবিট কনস্ট্রাক্ট করছি। সেই কিউবিটটাকে আমি কি করে কনস্ট্রাক্ট করছি, আমি বলছি যে একটা ফোটন হচ্ছে ইজ করেসপন্ডস টু সিঙ্গেল কিউবিট। এবার আমি তো একটা স্ট্রিম অফ ফোটন বা একটা লেজার থেকে বা যেভাবেই হোক, আমি তো একটা ফোটন পাওয়ার চান্সটা ইজ নেক্সট টু জিরো। তো এর জন্য আমি কি করব, আমি ওখান থেকে ফোটন আমার ছেঁকে বার করতে হবে। তো ফোটনটা ছেঁকে বার করার জন্য আমি কি করব, আমি ওখান থেকে আমি আমি বলবো যে আমার একটা ব্যাগ অফ ফোটন আছে, ওর মধ্যে আমি হাতটা ঢোকাবো, করে নিয়ে আমি বার করব। এবার হাত ঢোকানোর একটা গল্প আছে, এরকম করে তো ভুলভাল করে তো হাত ঢোকানো যায় না। তো আমি কি করব, এই এই প্যাসিভ কয়েকটা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি ওটাকে লাইটটাকে এঁকিয়ে বেঁকিয়ে যেভাবেই হোক আমি একটা স্ক্রিনে ফেলবো। তো স্ক্রিনে ফেলে দেখা গেছে যে আমাদের সেহাব তো ওই ওই দেখ ওই যে একটা পিরামিডের মতো, ওই যে ট্রায়াঙ্গেলের মতো ওই জিনিসটা একটুখানি খোল, এই সাজ্জাদ সরি। হ্যাঁ হ্যাঁ। পেপারে কয় নম্বর পেজে ছিল মনে আছে যেটা? না না এইটা তো কি হচ্ছে, তো আমার একটা স্ট্রিম অফ ফোটনস আসছে। এবার ওখান থেকে ব্যাগাটেলির মতো আমরা যেরকম দেখেছি, সেটা আমি আমি বলছি এটা ভেরি সিম্পলিফাইড ভাবে, যে ব্যাগাটেলির মতো এটাকে এখানে ওখানে সব অপটিক্যাল অ্যাপারেটাসে গাঁথিয়ে গুতিয়ে একটা জায়গায় আসছে। এবার এবার লক্ষ্য করে দেখা গেল যে এই যে নিচের যে পার্টটা আছে যেখানে বলগুলো পড়ছে বা ফোটন গুলো কালেক্ট হচ্ছে, এটা কিন্তু দেখা যাচ্ছে গসিয়ান ডিস্ট্রিবিউশন। কিন্তু আমার আমার আরো মজা হচ্ছে, এবার মজাটা হচ্ছে যে এই যে যে একটা অরিফিস দিয়ে ঢুকছে, এবার এখানে একটা অরিফিস দিয়ে ঢুকছে না, তো আমার ফোটনটা ঢুকছে মাল্টিপল অরিফিসে। তো মাল্টিপল অরিফিসের জন্য আমার যেটা হবে কিরম ডিস্ট্রিবিউশন হবে, আর তার থেকে আমি স্যাম্পলিংটা মানে হাতটা ঢুকিয়ে কি করে বার করতে হবে একটা ফোটনকে আইসোলেট করার জন্য, সেটার জন্যই আমি বলছি যে দিস ইজ ইকুইভ্যালেন্ট টু ক্যালকুলেটিং the one of a sharp p problem, which is basically calculating the the permanent of a matrix. এবার পার্মানেন্ট অফ আ ম্যাট্রিক্স হঠাৎ কেন, এবার ডিটারমিনেন্টও হতে পারে, এখানে এমসিও হতে পারে। তো এখানে দেখা গেল যে যেহেতু আমাদের আমাদের কোয়ান্টাম, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, এমসিএমসি মানে কি মার্কআপ চেইন মন্টে কার্লো? ইয়া ওকে গো অ্যাহেড। সো এবার এবার আমার আমার এখানে ব্যাপারটা হচ্ছে যে এখানে পার্মানেন্ট হঠাৎ করে ব্যবহার হচ্ছে কেন। তো দেখা গেছে যে এই এন্টায়ার ফিজিক্স ওয়ার্ল্ডে দুটো জিনিস করা যায়, দুটো জিনিস ফান্ডামেন্টাল পার্টিকেল পাওয়া যায়, একটা হচ্ছে ফার্মিয়ন আর একটা হচ্ছে বোসন। তো বোসনের এর এর যতখানি যা আমি ওই প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড বলো, তারপরে এর এর হ্যামিল্টনিয়ান বলো, এইগুলো ইউজুয়ালি করেসপন্ডস টু ফার্মিয়নের করেসপন্ডস টু a determinant of a matrix. And when we are dealing with bosons like photons, it corresponds to the permanent of a matrix. এবার দেখা গেছে যেহেতু ওটা গসিয়ান ডিস্ট্রিবিউশনে আছে, তাহলে একটা গসিয়ান পার্মানেন্ট, একটা গসিয়ান র্যান্ডম স্যাম্পলিং এর মতো ওর একটা গসিয়ান পার্মানেন্ট হবে তার। এবার
তার জন্য ভদ্রলোক বলেছেন যে এটা হার র্যান্ডম স্যাম্পলিং হচ্ছে করে নিয়ে এটা হার গসিয়ান ম্যাট্রিক্স ফর্ম হচ্ছে, তারপর এবার সাজ্জাদ যেটা বলবে সেটা এবার ও এবার ধরুক। আচ্ছা হ্যাঁ, ও আসলে মানে ফুল বেসিক সবই বলে দিছে। তো আমি জাস্ট একটু বলি যে হচ্ছে কি এখানে এই মানে যে রেজাল্ট গুলো যে মানে যে নিয়ে আসছে, এই রেজাল্টটার হচ্ছে গিয়ে মানে এই ও রেজাল্ট গুলো স্কটের এই পেপারের রেজাল্ট গুলো নিয়ে আসার জন্য দুইটা জিনিস দরকার আসলে। একটা হচ্ছে পার্মানেন্ট অফ গাউসিয়ান কনজেকচার, আর হচ্ছে পার্মানেন্ট অফ অ্যান্টি কনসেন্ট্রেশন কনজেকচার আর কি। তো তো এখানে তো বললোই যে হচ্ছে গিয়ে পার্মানেন্ট অফ মানে পার্মানেন্ট জিনিসটা আমার কেন দরকার আসলে। তো পার্মানেন্ট আসলে কেন দরকার, তো যেটা হয় সেটা হচ্ছে গিয়ে একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আমি মানে এটা নির্দেশ করে যে হচ্ছে ফার্মিয়ন যে পার্টিকেল গুলো আছে এগুলোর প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড, ঠিক আছে, যে এবং যেটা হচ্ছে গিয়ে ফার্মিয়ন গুলো ফলো করে হচ্ছে গিয়ে আমাদের যে ইলেকট্রন যে পার্টিকেল গুলো আছে এই টাইপের। আর বোজনটা হচ্ছে গিয়ে মোর হচ্ছে অনেকটা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন বা যেটা আমরা বেল কার্ভ হিসেবে চিনি আর কি। আর এটার প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড হচ্ছে পার্মানেন্ট আর কি। তো যেহেতু আমি বোজন স্যাম্পলিং করতেছি তার মানে হচ্ছে আমার পার্মানেন্ট লাগবেই আর কি। তো এইখানে আরেকটা জিনিস হচ্ছে কি, তো এখান থেকে যে ম্যাট্রিক্সটা বানাচ্ছে হচ্ছে যে ম্যাট্রিক্সটা হচ্ছে পার্মানেন্ট। এখন প্রশ্ন হচ্ছে আমি তাহলে গাউসিয়ান ম্যাট্রিক্সটা যে আমি যে গাউসিয়ান ডিস্ট্রিবিউশনটা যে বানাচ্ছি এখান থেকে গাউসিয়ান ডিস্ট্রিবিউশন থেকে যে আমি ম্যাট্রিক্সটা বানাবো, তো আমি কেন এই গাউসিয়ান ডিস্ট্রিবিউশন বা এই ডিস্ট্রিবিউশনটাই আমি কেন চুজ করলাম আর কি। তো এটার কারণটা হচ্ছে গিয়ে নেচার হচ্ছে গিয়ে এই জিনিসটা ফলো করে। কিভাবে ফলো করে, যে মানে এটা খুবই কমন যে বেল কার্ভটা আসলে দিয়ে সবকিছু যে কোনো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ডিফাইন করা যায়। যেমন একটা ক্লাসে অল্প কয়টা ভালো স্টুডেন্ট থাকে, অল্প কয়টা খারাপ স্টুডেন্ট থাকে, আর বাকি যা থাকে সব হচ্ছে মাঝারি আর কি। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো এটা হচ্ছে খুবই আর এইখান থেকে হচ্ছে কি হার র্যান্ডম ইউনিটারি ম্যাট্রিক্সটা হচ্ছে মানে ক্রিয়েট করা যায় আর কি। হার র্যান্ডম ইউনিটারি ম্যাট্রিক্সটা হচ্ছে ক্রিয়েট করা যায়। তো এখন যখন হচ্ছে কি আমি বললাম যে হার র্যান্ডম ইউনিটারি ম্যাট্রিক্সটা যে ক্রিয়েট করা যায়, তো আমি যেটা করছি আমি হচ্ছে গিয়ে তারপর এই ইন্ট্রোডাকশন এই হাবি জাবি জিনিসপত্র না পড়ে সরাসরি হচ্ছে গিয়ে 37 মানে মেইন রেজাল্টে গেলাম। কারণ এখানে হচ্ছে কি ওরা বলছে হার র্যান্ডম ইউনিটারি ম্যাট্রিক্সটা হচ্ছে কিভাবে ক্রিয়েট করছে আর কি। তো এইখানে হচ্ছে গিয়ে এটা খুব সম্ভবত সলিউশন ওরা এখানে দেখাইছে। এখানে SMN যেটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন মানে n বাই n ইউনিটারি ম্যাট্রিক্স, যেখান থেকে ওরা হার মানে র্যান্ডম ইউনিটারি ম্যাট্রিক্সটা ডেভেলপ করছে। আর G টু দি NN যেটা হচ্ছে একটা গাউসিয়ান প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যেটার মিন জিরো ভেরিয়েন্স হচ্ছে 1, এবং এই দুইটার ডিফারেন্স যদি জিরো হয় এই কন্ডিশনে যদি জিরো হয় তখন হচ্ছে গিয়ে ওরা বলছে যে হচ্ছে আমার ফার্স্ট যে কনজেকচার যেটা আছে সেটা হচ্ছে প্রুফ করে আর কি। এবং এটা প্রুফ করার জন্য ওরা বেশ কিছু ম্যাথমেটিক্যাল টার্ম দেখাইছে, কিন্তু আমার মানে এগুলো মোটামুটি পড়ে আমি বুঝছি আর কি। মানে আমি মোটামুটি যেমন এখানে যেমন প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন অফ এস মানে হচ্ছে এই যে মানে যেখান থেকে হার র্যান্ডম ইউনিটারি ম্যাট্রিক্সটা মানে সলভ করছে এটার সাথে হচ্ছে গিয়ে গাউসিয়ান ডিস্ট্রিবিউশন যেটার মিন 0 আর ভেরিয়েন্স 1, এটার রিলেশনটা হবে হচ্ছে এরকম আর কি। তো এটা হার ইউনিটারি মানে ওর একটা থিওরাম দিছে আর কি স্কট। তো এটা হচ্ছে ওরা প্রুফ করছে এবং এই প্রুফটাই হচ্ছে গিয়ে পুরা এই সেকশন 5.1 জুড়ে আসলে, এবং এইটাই হচ্ছে প্রুফ। কিন্তু মানে আমি যেসব জায়গাগুলোতে আসলে পেন খাচ্ছি আমি নিজে যখন ম্যাথমেটিক্সটা সলভ করতে যাচ্ছি, তো এই জিনিসগুলো যেমন এখানে কতগুলো ইনইকুয়ালিটি নিয়ে আসছে। যেমন এখানে বলেই দিছে এক্স হচ্ছে যে ভ্যালুগুলো এন্ট্রি ভ্যালুগুলো, তো এই ভ্যালুগুলোর সামেশন অফ স্কোয়ার হচ্ছে ল্যামডা আই, নতুন একটা সিঙ্গুলার ভ্যালু নিয়ে আসছে। আনার পর এই যে এই লাইন থেকে এই লাইনের যে কনভার্সন গুলো এগুলোর সোর্স কি ফার্স্ট অফ অল আমার জানা নাই আর কি। এটা হচ্ছে মানে প্রথম প্রশ্ন শিয়াব ভাইয়ের কাছে, আমি এর সোর্স গুলো কোত্থেকে পাবো। তারপরে এই ইনইকুয়ালিটি থেকে যে এই লাইনটা নিয়ে আসছে এটা আমি কিভাবে প্রুফ করব, নিশ্চয়ই কোথাও না কোথাও থেকে নিয়ে আসছে, এগুলো আমার জানা নেই। এটার জন্য ঠিক সেম কেস। তো ভাই যেহেতু পড়ছে তো ভাই আমাদের এই জিনিসগুলো আরো আগে আমি একটুখানি শিহাব ভাইকে একটুখানি গাইডেন্সের জন্য চাইবো যে এই ধরনের পেপার কিন্তু হুট করে আমি পড়তে পারছি না, যার ফলে মানে এর অনেকখানি আমার গ্রাউন্ড ওয়ার্ক আমার করতে হচ্ছে। একটুখানি যদি গাইড করে দিতে পারো তাহলে কিভাবে কি গ্রাউন্ড ওয়ার্কটা করে আমি আস্তে আস্তে আই ক্যান বিল্ড আপ টু দিস পেপার, দ্যাট উড বি ভেরি গুড। ওকে, হ্যাঁ শিওর।
আর সাজ্জাদকে আর কিছু অ্যাড করতে চাচ্ছিলে? না, আপাতত এই শেষ। ওকে ওকে। সো সো আমি এই পেপারটা যেভাবে পড়েছি ওভাবে পড়াটা আমার মনে হয় না বুদ্ধিমানের কাজ হবে। তবে একটা ব্যাপার আছে, টু বি ফেয়ার টু মাই ইয়াঙ্গার সেলফ, যে আমি যখন পেপারটা পড়েছিলাম তখন বোসন স্যাম্পলিং এর উপর একটা পেপার ছিল এই পেপারটা। হ্যাঁ, কিন্তু এখন যেহেতু আরো অনেক পেপার আছে, আমার মনে হয় বেস্ট হচ্ছে তুমি বোসন স্যাম্পলিং এর যে লাস্ট এক্সপেরিমেন্টটা করেছো, সরি, মনে যে চাইনিজ 4টা গ্রুপ মিলে যে লাস্ট এক্সপেরিমেন্টটা করেছে, যে গত মাসে না তার আগের মাসে পাবলিশ হলো সায়েন্সে, সেটা এবং তার আগে তো আরো আরো বোসন স্যাম্পলিং আরো কিছু পেপার অন্য গ্রুপরা করেছে, তাই না? তো অন্য গ্রুপের তুমি যে তোমরা যেটা করছো এখন এটা স্টিল ইউ ক্যান কন্টিনিউ, কিন্তু আরেকটা যেটা ওয়ে হতে পারে সেটা হচ্ছে তুমি অন্যদের বোসন স্যাম্পলিং এর উপর অন্যের করা একটা এক্সপেরিমেন্ট তুমি পেপার জোগাড় করলে, এক্সপেরিমেন্টাল পেপার। সেই এক্সপেরিমেন্টাল পেপারে তো তোমার বোসন স্যাম্পলিং এর থিওরির একটা সামারি থাকবে, তাই না? ওরা এটা যাতে পেপারটা কমপ্লিট রিডিং হয়। তো সেই সামারিটা তুমি যখন পড়বা তখন তুমি বুঝতে পারবা যে বোসন স্যাম্পলিং এর যেই কনভারসেশন গুলো হচ্ছে সেই কনভারসেশনে স্কটের কোন কোন রেজাল্ট আসলে সবচেয়ে বেশি রেলিভেন্ট এই পেপার থেকে। এটা তো 100 পেজের একটা পেপার, এই 100 পেজের পেপারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো সেগুলোই তো অন্যরা তাদের পেপারে রেফার করবে, কারণ তাদের তো একটা ওয়ার্ড লিমিট আছে, ঠিক আছে? সো হ্যালো, কেউ কি শুনতে পাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি শুনতে ওকে, পাচ্ছি। গুড গুড গুড। সো 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 অন্য পেপার যারা কিনা এই স্কটের এই পেপারটাকে রেফার করে এবং সেখান থেকে তোমরা আগে সামারিটা জেনে নাও, যে অন্য রিসার্চার এই পেপারের কোন কোন অংশটাকে এতটা ইম্পর্টেন্ট ভাবছে যেটাকে তারা তাদের পেপারে রিপিট করছে। তারপর ওই সামারিতে যেসব রেজাল্ট আছে সেগুলোকে নাও ইউজ দেম অ্যাজ ইউর স্টার্টিং পয়েন্ট অ্যান্ড ওয়ার্ক ইউর ওয়ে ব্যাকওয়ার্ডস টু দ্য অরিজিনাল অ্যাজাম্পশনস অফ দ্য পেপার। ঠিক আছে? এটা হলো অর্থাৎ তুমি তুমি পিছন দিক থেকে শুরু করবা। কারণ তোমার আলটিমেট গোলটা কি? তোমার আলটিমেট গোলটা হচ্ছে এই পেপারের একটা সামারি তোমার মাথার মেন্টাল পিকচারে নিয়ে আসা। পরে তুমি যদি মনে করো যে না এটা তোমার ক্যারিয়ারের জন্য ইম্পর্টেন্ট, তাহলে তুমি এটার উপরে এবার ওয়ার্কিং নলেজ নাও। ওয়ার্কিং নলেজ হচ্ছে তুমি আবার এইটা পড়ে ইন্ডিপেন্ডেন্টলি তুমি সেই রেজাল্ট গুলো রিপ্রোডিউস করতে পারো কিনা সেটা দেখো। কিন্তু তোমার প্রথম অ্যাটেম্প্ট যদি হয় যে তুমি 100 পেজের একটা পেপারের রেজাল্ট গুলো ইন্ডিপেন্ডেন্টলি রিপ্রোডিউস করবা, তোমাকে এটা বুঝতে হবে যে এই পেপার লিখতেই স্কটের লেগেছে 1 বছর। তো এবং স্কট হচ্ছে টেনিউর প্রফেসর। আর তোমরা এখনো ছাত্র জীবনে আছো। হ্যাঁ, না আমরা যদি রেকর্ড করি আমি আস্তে আস্তে আরেকটু নাইস হওয়ার চেষ্টা করছি আর কি। তো ঘটনাচক্রে আমার আম্মা আমাদের একটা রেকর্ডিং খুঁজে পেয়েছে। হ্যাঁ, সম্ভবত আমার আব্বা শুনেছে। হ্যাঁ, তো আমার আম্মা বলেছে মিটিং করে ভালো হয়েছে, কিন্তু তুমি যাবা করবা এসব কেন বলছো? এটা তো যাবে হবে করবে হবে। তাই হচ্ছে। এনিওয়ে, তো কাজেই তোমাদের প্রথমে টার্গেট হওয়া উচিত না যে আমি এই পেপারের বিষয়ে আমার ওয়ার্কিং নলেজ ডেভেলপ করব। ওয়ার্কিং নলেজ মানে হচ্ছে তুমি স্বাধীনভাবে এই পেপারের উপপাদ্যগুলো তুমি প্রমাণ করতে পারো। তোমার প্রথম যেটা টার্গেট হবে সেটা হচ্ছে অন্য যারা এস্টাবলিশড রিসার্চার তারা এই পেপারের কোন কোন রেজাল্টকে ইম্পর্টেন্ট মনে করে সেগুলো তুমি জানা, শুধু জানা, রিপ্রোডিউস করতে পারা না, সেগুলো তুমি আগে জেনে নাও। তার জন্য তোমার আমার মতে মাল্টিপল পেপার কনসাল্ট করা উচিত। কারণ কোন একটা প্রফেসরের হয়তো একটা পার্টিকুলার থিওরেম তার কাছে রেলেভেন্ট মনে হচ্ছে, কিন্তু অন্য একটা প্রফেসরের হয়তো টোটালি ডিফারেন্ট সেকশন ওই পেপারের তার কাছে রেলেভেন্ট মনে হবে। তো বেটার হচ্ছে দুইটা আনরিলেটেড গ্রুপের পেপার পড়ে দেখো যে ওরা স্কটের এই পেপারের ব্যাপারে কি কমেন্ট করেছে। এরপরে তুমি যেটা করো এবার যে ওখানে তারা যেই রেজাল্ট গুলোকে হাইলাইট করেছে সেগুলো তোমরা এই পেপারে কোথায় আছে খুঁজে বের করো। তারপর দেখো যে এই মানুষগুলো এই পেপারের ওই রেজাল্টটা নিয়ে যেভাবে কমেন্ট করেছে, তুমি অরিজিনালি স্কট যা দাবি করেছে সেটার মধ্যে কানেকশনটা ডেভেলপ করতে পারো কিনা। অফকোর্স তারা একই কথাই বলছে, কিন্তু তারা একই কথা বলছে দুটো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে, রাইট? তো তুমি ওই কানেকশনটা ট্রান্সলেশনটা করতে পারো কিনা, সেটা যদি করতে পারো এটা একটা খুবই ইম্পর্টেন্ট ফার্স্ট স্টেপ। নেক্সট হচ্ছে এবার তুমি দেখো যে এই
আমি তার তুমি না এখন তুমি বুঝো যে রেজাল্টটা কি এবং সেটা কেন ইম্পর্টেন্ট, এই দুটো জিনিস তুমি বুঝতে পেরেছো। এর পরের স্টেপ হচ্ছে ওই রেজাল্টটা তোমার তার ইমিডিয়েট আগের থিওরেম বা ল্যামা যেটার উপর ভিত্তি করে প্রমাণ করা হয়েছে সেই সেই স্টেপটা তুমি ডিরাইভেশনের সেই স্টেপটা তোমার কাছে ক্লিয়ার কিনা, ঠিক আছে? এভাবে করে ইউ ওয়ার্ক ইউর ওয়ে ব্যাকওয়ার্ডস টু পেজ 1 অর সামথিং আর কি। ডাজ ইট মেক সেন্স? হ্যাঁ, কিছুটা মেক সেন্স, কারণ অথই সাগরে মানে বেশ হাবুডুবু খাচ্ছিলাম, তো মনে হচ্ছিল হ্যাঁ মানে রিলেটেড পেপার গুলো নিয়ে এসে ওইখান থেকে ওরা কি মানে দাবি করছে, মানে এই মানে যারা এক্সপেরিমেন্টাল কাজ করছে বা আরো যারা কাজ করছে, তারপর আমরা যেহেতু মাদার এই সবগুলোর, তো এটার সাথে স্কট কি বলছে সেটা ম্যাচ করে আমরা তারপর রিভিউটা করতে পারি, এবং এটাই আমাদের কাজ। আসলে আমরা এক্সপেরিমেন্টে যাওয়ার আমার দুর্ভাষু ইসমামের ইচ্ছা নেই, জাস্ট একটা রিভিউ পেপার করে যাতে বলতে পারি প্রফেসরদের যে আমরা হ্যাঁ স্কটের পেপার আমরা ডিকোড করতে পারি আসলে, এটাই। হ্যাঁ, তো তার জন্য অ্যাকচুয়ালি তোমার ওয়ার্কিং নলেজটা দরকার নেই। মানে ব্যাপারটা কিন্তু এরকম না যে ওয়ার্কিং নলেজ নাই মানে তুমি খারাপ। এটা হচ্ছে ইটস অ্যাবাউট ইউর স্ট্র্যাটেজি এবং কি গোল তুমি অ্যাচিভ করতে চাচ্ছ। তুমি যদি আজকে 1 বছর পরে তুমি যদি এটা নিয়ে একটা এক্সপেরিমেন্ট করতে চাও, অফকোর্স তোমার ওয়ার্কিং নলেজ লাগবে, কিন্তু ডিপেন্ড করে আর কি। এনিওয়ে, হ্যাঁ, গো হেড। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার ওই যে ইকুয়েশনে কিছু ডিরাইভেশন নিয়ে কোশ্চেন ছিল, রাইট? সো সো যেহেতু তোমার স্ক্রিনে ওগুলো হাইলাইট করা আছে, তোমার স্ক্রিনে দেখাও তাহলে মেবি তোমার ওটা করতে পারবে তুমি সাজ্জাদ? তোমার দেখলাম হাইলাইট করা ছিল ওই ইকুয়েশন গুলো। হ্যাঁ, আমি শেয়ার করতেছি। সো তবে আগে থেকে সতর্কতা, সেটা হচ্ছে প্রথমত পেপারটা আমি লাস্ট পড়েছিলাম 10 বছর আগে। তো আর সেকেন্ড হচ্ছে আমি অ্যাকচুয়ালি সবগুলো নিজে রিপ্রোডিউস করি নাই, তো লেটস গিভ ইট এ শট। ওকে, প্রথম যেটা হাইলাইট করেছে সেখানেই যাও। আচ্ছা, প্রথমটা মেবি এটাই ছিল। হ্যাঁ, প্রথম এটাই ছিল। এটা মোটামুটি বোঝা গেছে, বাট এইখানে 1/πn² বা কোত্থেকে আসলো আমি ঠিক বুঝিনি আসলে। ওকে, লেটস সি। মানে এইটা থেকে ইকুয়েশন 3 থেকে আচ্ছা, এটা নিয়ে আসছে, কিন্তু পায়ের উপর n² কেন আসছে আমি ঠিক বুঝিনি। তুমি দেখো জিনিসটা সেটা হচ্ছে এই সিম্বলটা তো চিনো, রাইট? এটা হচ্ছে প্রোডাক্ট সিম্বল। হ্যাঁ, গুণ প্রোডাক্ট হচ্ছে। হ্যাঁ, প্রোডাক্ট অফ আচ্ছা 1/, আমি মনে বুঝছি। হ্যাঁ, রাইট। ওটা জাস্ট ফ্যাক্টর আউট করে ফেলছে, সবগুলো পাই তারপর গুণ করেছে। হ্যাঁ, কারণ এটা ভিতরে ছিল, এটা বাইরে ছিল। আর এরপরে কোথায় কনফিউশন? ওকে, না সরি, কলিং বেল বাজতেছিল আসলে। নো ওয়ারিস। লেটস সি। এটা হচ্ছে probability of x sub ij square being greater than k over n square, তাই তো? হ্যাঁ, এবং যেখানে x probably domain of x, এটা it's a Gaussian matrix. Okay, let's see. So n okay, let's see. Okay, আচ্ছা, let's see. n square e to the power k, এটা হচ্ছে জি টেইল। ওকে, আচ্ছা, এখানে বোধহয় ট্রাঙ্কেশনের কোনো ব্যাপার আছে। আচ্ছা, ওকে। এটা কি কোনো উইক ল অফ লার্জ নাম্বার দিয়ে কিছু একটা রেজাল্ট করা যাবে? কারণ এরকম দেখতে মনে হচ্ছে। সরি, আবার বলো, আমি বুঝিনি। উইক ল অফ লার্জ নাম্বার দিয়ে কুড বি। দেখি, শিয়া ভাই, আপনি আমাকে মিউট করে দিতে পারেন, কারণ আমি এখান থেকে কেন জানি মিউট করতে পারতেছি না, কারণ আমি কথা বলছি না, তো আমাকে মিউট করে দেন। আমি দেখি করতে পারি কিনা। আমার নামের পাশে যে মিউট করে দেন। করলাম মিউট। নো ওয়ান ক্যান হিয়ার ইউ। ও, যেটা তোমার কাছে গেছে। ওকে, ওকে, ওকে। তুর্বাসু, তুমি যেটা বলেছো একটু চিন্তা করতে হবে, বাট এখানে দেখছি তারা আইডেন্টিটি ব্যবহার করেছে 3। লেটস সি 3 আমি আমার এখানে খুঁজে পাই কিনা। আইডেন্টিটি 3 মানে আমি ধরে নিচ্ছি কি ইকুয়েশন 3 নাকি আইডেন্টিটি বলে আলাদা কোনো সেকশন আছে?
সো বাট আরেকভাবে চেষ্টা করা যেতে পারে, যেটা সেটা হচ্ছে ওই ইকুয়েশনের যেটা লাস্ট লাইন n স্কয়ার টাইমস e টু দি পাওয়ার নেগেটিভ k ওভার n স্কয়ার, তুমি যদি এটা এক্সপানশন নাও, মানে পাওয়ার সিরিজের এক্সপেনশন যেটা আমরা সম্ভবত এইচএসসি তে পড়ি, মানে ই এর পাওয়ারের যে এক্সপেনশন, সেই এক্সপেনশনটা তোমরা করার পর দেখতে পারো যে সেটার সাথে তোমরা এটা নিয়ে পাও কিনা আর কি। হ্যাঁ, ই এর তো একটা এক্সপেনশন থাকে। আর let's see, আর এর বাইরে আর কি আছে দেখি। So typically we are taking the sum of um, okay, xij, okay, so ও নো, এটা স্কট অ্যারনসন একবার বলেছিলেন যে একটা গাউসিয়ান ম্যাট্রিক্স আসবে, তো এবার তার সামেশন নিলে পরে দ্যাট ট্রান্সফর্মস টু অ্যান এক্সপোনেনশিয়াল র্যান্ডম ভেরিয়েবল, তো প্রবাবলি দ্যাটস দি এক্সপোনেনশিয়াল র্যান্ডম ভেরিয়েবল রাইট দেয়ার। সো এই যে এই সবার নিচে এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল র্যান্ডম ভেরিয়েবল, এবং এখানে এখানে ভেরিয়েবল তাহলে কি হচ্ছে, মানে n তো আমি ধরে নিচ্ছি n হচ্ছে ফিক্সড, কারণ এটা তো ডাইমেনশন, আর k হচ্ছে তোমার k হচ্ছে তোমার সাম ভ্যালু। ওকে, সো ওয়েল ইট ইজ এক্সপোনেনশিয়াল সিরিজ, কোনো সন্দেহ নাই। বাট এটা ক্লিয়ার হবে তোমরা যদি জানো কিভাবে তোমার প্রবাবিলিটি অফ এক্স সাব আই জে স্কোয়ারটা ক্যালকুলেট করতে হয়, এটা তোমার জানতে হবে যা এটা রিজলভ করতে হলে। So let's see, question 3. হ্যাঁ, এখানে আসলে ইকুয়েশন নাম্বার আছে, তো বেটার হচ্ছে আমি দেখি যে এটা কত নাম্বার পেজে আছি দেখি তো। পেজ নাম্বার, ওকে, পেজ নাম্বার দেখা যাচ্ছে না। Let's see. দেখি আমি খুঁজে পাই কিনা পেজ নাম্বার ছাড়া। তুলবর্ষ, তোমার কি মনে আছে এটা কত নম্বর পেজ? ভাই এটা আপনি মানে 5.1 এ চলে যেতে পারেন। ও ওকে, 37 হবে। ওকে, 5.1 মেইন রেজাল্ট। ওকে, সো লেটস সি। ওকে, দেখো তোমরা এটা এখানে তোমার ইকুয়েশন 3। ওকে, এটা ওরা বলেছে যে ওরা এটা ব্যবহার করেছে। Oh, I see. Our probability of, okay, G-tail. Okay, I see. So here is the thing. So ওদের আলটিমেট গোলটা কি? ওদের আলটিমেট গোল হচ্ছে এটাকে এক জায়গায় এসে ট্রাঙ্কেট করা, রাইট? হ্যাঁ, ওরা তো ট্রাঙ্কেট করলে ন্যাচারালি তুমি জানতে চাইবা যে ট্রাঙ্কেশনের কারণে তোমার এররটা কি হচ্ছে, এবং ফ্রম এ কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি পার্সপেক্টিভ ইউ ওয়ান্ট টু নো হোয়াট উড বি দ্য ওয়ার্স্ট কেস ফর দ্যাট এরর। সো সেই ওয়ার্স্ট কেস হচ্ছে বেসিক্যালি দ্য আপার বাউন্ড ফর দ্য tail that you are going to truncate, you're going to get rid of. So that's why they're trying to determine the upper bound. ঠিক আছে? সো এইটুকু কি, এই আর্গুমেন্টটা কি কনভিন্সিং সবার জন্য? আমি পেপারটা পড়ছি তো, এইটুকু পড়ছি তো। হ্যাঁ, আপার বাউন্ড ওরা হেড টেইলের ট্রাঙ্কেট করতে যাচ্ছে। হ্যাঁ, আমি বুঝছি। ইয়েস। সো এখন দেখি যেটা সেটা হচ্ছে বেসিক্যালি নেক্সট কোশ্চেন হচ্ছে প্রবাবিলিটি অফ দিস ম্যাট্রিক্স এলিমেন্ট। এটা এক্স সাব আইজে কি? এক্স সাব আইজে হচ্ছে গাউসিয়ান ম্যাট্রিক্সের এলিমেন্ট। তো গাউসিয়ান ম্যাট্রিক্সের এলিমেন্টের যে স্কয়ার প্রবাবিলিটি, সেটাই হচ্ছে বেসিক্যালি এই এক্সপোনেনশিয়াল সিরিজ। তো ইট শুড বি সামওয়্যার আপ। দেখি আমি খুঁজে পাই কিনা খুব কুইকলি। ওরা ইকুয়েশন 3 তে মনে হয় বলে দিছে যে এই সেকশনের ইকুয়েশন 3 তে বলে দিছে সামেশন অফ ল্যামডা। Let's see. So equation 3 হচ্ছে basically sum of the square of the elements
এটা ইকুয়াল টু some other variable, sum of some other variable, right? So এইখানে I see, sorry, আমি তো এটা খেয়াল করিনি। সো এখানে তো আসলে প্রবাবিলিটির ভিতরে একটা সাম ছিল। সো ওকে, সো সামটা ওরা এখানে নিয়ে এসেছে আর কি। Let's see. Oh, I see. So original conditionটা হচ্ছে তোমার এই ল্যামডাটা over some value k, and that lambda is defined here. Okay, হ্যাঁ, lambda over some value k, এবং আমরা অলরেডি জানি যে lambda max হচ্ছে বেস, so lambda max যদি some value of k হয়, of course তোমার এই sum of xij square, সেটা of course lambda max এর চেয়ে আপার বাউন্ড হবে, কারণ এখানে 3 তে বলেছে সব ল্যামডার যোগফলের সমান হচ্ছে ওইটা। কাজে এখন আমরা সব ল্যামডার যোগফল লিখছি না, আমরা জাস্ট ল্যামডা ম্যাক্স নিচ্ছি, একটা ল্যামডা নিচ্ছি। কাজেই এটা অফকোর্স এই সামেশন অফ এক্স আই জে স্কয়ার হবে এটার আপার বাউন্ড, এটা এটা আমরা এগ্রি করি। সো এন্ড দ্য নেক্সট থিং হচ্ছে তোমার এখন এই যে প্রবাবিলিটি অফ এই এক্স সাব আই জে, সো আপার বাউন্ড যে ম্যাক্স এর উপরে, সেটা হচ্ছে তোমার ওই আইডেন্টিটি 3 বা ইকুয়েশন 3। এখন প্রবাবিলিটি ইটসেলফ এক্সপ্রেশনটা হচ্ছে আই সি, তো আমরা যদি বাইরে একটা ফ্যাক্টর অফ এন স্কয়ার দিয়ে গুণ করি, তাহলে এখানে আসলে কি হয়? এখানে হয় এন স্কয়ার, এখানে কে চলছে। ওকে, আমি একটু কুইকলি দেখি যে ওরা প্রবাবিলিটি নিয়ে কোনো কথা বলেছে নাকি, এটা সামথিং জাস্ট ইনটুইশন, এটা একটু দেখিনি। আমি এখন যেটা করছি সেটা হচ্ছে পেপারের আগের টার্মগুলোতে যাচ্ছি, আগের লেমাগুলোতে যাচ্ছি, ওখানে কোনো ইউজফুল কিছু আছে কিনা আমি দেখছি। ঠিক আছে, খুব কুইকলি, আমি বেশি সময় নষ্ট করবো না। আমি সরি, আমি ভিডিওটা অন করলাম, কারণ মানে এই কারণে অন করলাম যে শিয়াব ভাই কথা বলতেছে, মাঝে মাঝে রেসপন্স করতে হচ্ছে, তো যাতে মিউট করে হচ্ছে ভাই বুঝতে পারে যে আমি। থ্যাংক ইউ। ওকে, দেখি আর হচ্ছে আমি এখন আমি জাস্ট আই এম ওয়ার্কিং মাই ওয়ে ব্যাকওয়ার্ড, দেখি যে লেটেস্ট কোথায় ওরা ওই প্রবাবিলিটি নিয়ে কথা বলেছে, এটা একটু কুইকলি যদি খুঁজে পাই। এই মুহূর্তে পাচ্ছি না, বাট দ্যাটস ওকে, আমরা আবার আগের জায়গায় যাই। ও আচ্ছা, এটা হার র্যান্ডম এন্ট্রি। ওকে 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 ওকে, লেটস সি। ওকে, সরি, আমরা হচ্ছে 37 এ আছি। ওকে, সো জি টেল হচ্ছে এন স্কয়ারটা ফ্যাক্টর আউট করে বাইরে এসেছে, এটা অফকোর্স মানে ইমিডিয়েটলি যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যারা এক্সপোনেনশিয়াল সিরিজের সাথে ফ্যামিলিয়ার, তারা জাস্ট এই জিনিসটাকে মানে ই টু দি পাওয়ার নেগেটিভ কে ওভার এন স্কয়ার, এটাকে এক্সপ্যান্ড করো, এক্সপ্যান্ড করে দেখো যে এটা উপরের তার ঠিক ইমিডিয়েট লাইনে যে সিরিজটা আছে, সেই সিরিজটার সাথে ম্যাচ করে কিনা। আই থিঙ্ক দ্যাট কুড বি ওয়ান ওয়ে টু থিঙ্ক অ্যাবাউট। আর এটা একটা গাউসিয়ান ম্যাট্রিক্সের বিভিন্ন টার্মের যে প্রবাবিলিটি, এটা একদম ইট শুড বি সামথিং লাইক ইট শুড কাম ফ্রম র্যান্ডম ম্যাট্রিক্স থিওরি। ম্যাট্রিক্স like a probability of Gaussian matrix element, probability of normal distribution. ওকে, মানে নরমাল ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটা একটু দেখি আমি, দাঁড়াও। নরমাল ডিস্ট্রিবিউশন, উইকিপিডিয়া পেজ থাকার কথা। উইকিপিডিয়া পেজে তোমার ওকে ওকে ওকে, গট ইট। সো আমি লিঙ্কটা শেয়ার করি, এক সেকেন্ড। কোথায় গেল লিঙ্কটা? হচ্ছে চ্যাট বলে কোনো কিছু নেই এটা নাকি? ইয়েস, পেয়েছি চ্যাট।
সো দেখো আমি তোমাদেরকে নর্মাল ডিস্ট্রিবিউশন বলে একটা লিঙ্ক শেয়ার করেছি, হ্যাঁ। সো তোমরা দেখো বেসিক্যালি তুমি উইকিপিডিয়াতে যে কোনো ডিস্ট্রিবিউশনের টাইপ করবা, ওইটার ডান পাশে একটা সামারি টেবল আসে। তোমরা কি একটা টেবল দেখতে পাচ্ছ? আমি দেখি এই যে ডান পাশে। তুমি দেখো এখানে পিডিএফ দেখো, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, এটা কিন্তু একটা এক্সপোনেনশিয়াল সিরিজ ভ্যালু দেখতে পাচ্ছ, এক্সপোনেনশিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনটা, এই যে পিডিএফ। পিডিএফ মানে হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। সো বেসিক্যালি তুমি যদি যে কোনো একটা সিরিজে এক্সপ্যান্ড করো যে কোনো কিছুকে, তাহলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন থেকে ওই সিরিজের প্রত্যেকটা টার্মের কোএফিসিয়েন্ট গুলো পাওয়া যায়, ঠিক আছে? এবং নট নেসেসারিলি দ্যাট ওইটা অ্যাকচুয়ালি তোমার ওই পার্টিকুলার টার্মটা হওয়ার প্রবাবিলিটিটা তোমাকে দেয়, এবং ইট ইজ এক্সপোনেনশিয়াল। সো আমি শিওর তোমরা যদি কিছু জিমন্যাস্টিক্স করো, অ্যালজেব্রা জিমন্যাস্টিক্স, তাহলে তোমরা সাম কাইন্ড অফ প্রবাবিলিটি এক্সপোনেনশিয়াল সিরিজ আসবা, ওই স্কট যেটা দেখিয়েছে। বাট এইটুকু কি তোমরা কনভিন্স যে একটা নর্মাল ডিস্ট্রিবিউশন মানে কিন্তু হচ্ছে গাউসিয়ান ডিস্ট্রিবিউশন বেসিক্যালি। সো তোমরা কি এই ব্যাপারে কনভিন্স যে একটা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন যদি তোমরা একটা সিকোয়েন্স নাও, মানে সিকোয়েন্স অফ ইভেন্টস নাও, প্রত্যেকটা ইভেন্টের ঘটার যে প্রবাবিলিটি সেটা যে ইটসেলফ একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা কি তোমরা এখন কনভিন্সড? বিকজ That is clear. That is clear. দ্যাট ইজ ক্লিয়ার। সো আমার ধারণা দ্যাট কুড বি দ্য স্টার্টিং পয়েন্ট, তোমরা যদি ওই ডেরিভেশন ওই স্টেপটা রিপ্রোডিউস করতে চাও, দ্যাট কুড বি এ গুড স্টার্টিং পয়েন্ট। ডাজ ইট মেক সেন্স? Yeah, perfectly, perfectly. ওকে, গুড গুড গুড। আচ্ছা নেক্সট কি? নেক্সট দেখি display gives a ratio, okay. তো এখন কি তোমাদের কোশ্চেন হচ্ছে এই উপরের লাইন থেকে নিচের লাইনে কিভাবে আসলো? I think on a second reading এটা আরেকটুখানি রিডিং দিলে পরে আই গেস মানে এখানে মানে যদি লাইন বাই লাইন করতে যাই তাহলে প্রচুর সময় নষ্ট হয়ে যাবে। আই গেস একটুখানি আরো 3-4টে রিডিং এর পরে দিস উইল বি মোর ক্লিয়ার। হ্যাঁ, মানে তোমরা লাইন বাই লাইন করতে গেলে কিন্তু এটা অ্যাকচুয়ালি প্রবাবলি আমার হিসেবে 4 থেকে 6 মাস লাগতে পারে। কারণ হচ্ছে আমার রিসেন্টলি একটা পেপারে এরকম মানে রিপ্রোডিউস করার লেভেলে যাওয়ার, রিসেন্ট মানে হচ্ছে প্রি প্যান্ডেমিক ফেব্রুয়ারি ওই সেমিস্টারে করা এক্সপিরিয়েন্স ছিল। আমরা বেসিক্যালি পুরো সেমিস্টার একটা পেপারে খরচ করেছিলাম, এবং সেখানে মানুষ ছিল প্রায় 10 জনের মতো। এবং এবং তার মধ্যে বেশ কয়েকজন আমার চেয়ে অনেক বেশি পণ্ডিত এক্সপিরিয়েন্স লোক, অনেক সিনিয়র প্রফেসর। সো তোমরা এটা ডেফিনেটলি পারবে, আই ক্যান গ্যারান্টি, আই ক্যান প্রমিস ইউ যে তোমরা এটা পারবে। কিন্তু ইস্যুটা হচ্ছে তোমাদের টাইম আছে কিনা সেটা। না, আমার যেটা মনে হয় মানে ভাই আর দুবাসী যেটা বললেন, আই থিঙ্ক নাও উই শুড স্টপ অ্যান্ড লেটস রিস্টাডি, অ্যান্ড আপনি যেভাবে বললেন সেভাবে আসলে বাকি পেপারগুলো পড়ে আমরা হচ্ছে একটা সামারি মানে সেটা করা উচিত, এটা ইফেক্টিভ হবে মোর। ওকে, আমরা দেখি, আমি তুবাসী আর ইসলাম নেক্সট মিটিং এ তখন আবার কিছু আপডেট জানাবো। ওকে, গ্রেট। আমরা এখন করতে পারি আসলে এটাই। আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে, তাহলে হ্যাঁ নেক্সট মিটিং এটা তো সাবজেক্ট। তোমার ফোটনিক সার্কিট বানানোর কি অবস্থা? বিম ইজ ওয়াই স্প্লিটার কতদূর, আমরা কবে ইউজ করব? আচ্ছা হ্যাঁ, ওইটা মানে আমি 22 তারিখ পর্যন্ত আমার আরেকটা ডেডলাইন ছিল। তো ডেডলাইন ছিল বলতে ও মানে সিমিলার টাইপসের একটা কাজ ছিল, যেটা CLEO, ভাই মেবি নাম শুনছেন? হ্যাঁ, CLEO, ওইটা সান ফ্রান্সিসকোতে হয় ইউএসএ তে। তো আমি সাবমিট করলাম আর কি। তো ওইটার ছিল। তো আমি আর পরে মানে শিহান ভাইয়ের সাথে আর ওইটা পরে করি নাই, বাট আমি 2-1 দিনের মধ্যে শিহান ভাইকে এটা দিব, এবং হোপফুলি এটা মানে ফেব্রুয়ারি মার্চের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবো আমরা। আচ্ছা, অন্যদেরকে একটু কন্টেক্সট দিই। তোমরা যদি আগের একটা লেকচার দেখো, দেখবা হচ্ছে ওখানে সাজ্জাদ একটা নতুন হার্ডওয়্যার ডিজাইন নিয়ে কথা বলেছে। তো আমরা কয়েকজন কিউরিয়াস ছিলাম যে এটা অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশে বানাতে পারবো কিনা। তো তখন শিহান সাজিদ বলেছে ওকে একটা মানে প্রজেক্ট প্রপোজালের মতো লিখতে সংক্ষেপে, যাতে কিছু মানুষকে সেটা দেওয়া যায় আর কি। অলরাইট, সো আমরা কি তাহলে এখন এখান থেকে পিভট করে অন্য টপিকে যাব, রাইট?
হ্যাঁ, আমি একটু বলি, এই আজকে ইসমাম নাই, তো যেটা বললাম যে ও থাকলে ওই কি বলে ওই আইবিএম যে ওপেন চ্যালেঞ্জ আছে ওইটা নিয়ে বলা যেত, কারণ ও একটু কিছু গ্রাউন্ড স্টাডি করছে, আমি আসলে করতে পারিনি। তো ওকে, আমরা যেটা মানে আমরা নেক্সট মিটিং এ সেটা করব, আপনি মানে আপনার পেপার বা অন্য কোনো টপিকসে বলতে পারেন। সো তাহলে তুমি কি একটু ব্রিফলি সবার জন্য লাইক 2 মিনিট একটা সামারি দিবা, হোয়াট ইজ আইবিএম চ্যালেঞ্জ এন্ড এভরিথিং, যাতে অন্যরা কনটেক্সটটা বুঝতে পারে? আচ্ছা, হ্যাঁ, সেটা বলতে পারি যে ওইখানে আইবিএম ওপেন চ্যালেঞ্জ ওরা কত প্রায় $10,000 মেবি একটাই, সেটা আসলে আমি খুব সম্ভবত আমি ইসমাম আর তুরবাসী হচ্ছে আছি এখানেও। তো আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ফানি ভাবে বললে আমরা আমাদের নিজেদের পিএইচডির ফান্ড ম্যানেজ করতে চাচ্ছি। ইয়া, শিয়াব ভাই চ্যাটে যেটা লিঙ্ক দিছে সেটা, এবং এবং চাইলে পিএইচডি কেও আমরা হায়ার করতে পারি, এমন একটা ব্যাপার। তো ওইখানে দুইটা প্রবলেম স্টেটমেন্ট দেওয়া হয়েছে আসলে। আমি একটু লিঙ্কটা শেয়ার করি, যেহেতু শিয়াব ভাই দিয়েই দিছে। আহ, আমি একটু শেয়ার করতে যাচ্ছি। ওকে, তো এটা হচ্ছে ওপেন সায়েন্স প্রাইজের হচ্ছে দুইটা চ্যালেঞ্জ, একটা হচ্ছে গ্রাফ স্টেট চ্যালেঞ্জ, এটা হচ্ছে গ্রাফ থিওরির, আর একটা হচ্ছে সোয়াপ গেট চ্যালেঞ্জ হচ্ছে আরেকটা চ্যালেঞ্জ, যেটা যেটা হচ্ছে সোয়াপ গেট চ্যালেঞ্জ, যে এক্সিস্টিং যে সোয়াপ গেটটা আছে সেটা আসলে একটু ডেভেলপ করতে হবে আসলে। তো ওরা বেশ কিছু মানে কন্ডিশন বা ক্রাইটেরিয়া বলে দিছে আর কি 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 করা লাগবে। দ্যাটস ইট, এটাই হচ্ছে বেসিক আর কি। হ্যাঁ, খুব কুইকলি আমি একটা কমেন্ট করি, সেটা হচ্ছে গ্রাফ স্টেট কনসেপ্টটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে গ্রাফ স্টেট একটা গ্রাফ স্টেট কোয়ান্টাম কম্পিউটিং কিন্তু একটা মডেল অফ কোয়ান্টাম কম্পিউটিং। ওকে, সো আমরা যখন ফল্ট টলারেন্ট কোয়ান্টাম কম্পিউটিং, তো আমাদের সবার টার্গেট, রাইট? কেউ কি এমন কেউ কি আছো যে ফল্ট টলারেন্ট কোয়ান্টাম কম্পিউটিং এই কথাটা এর আগে কখনো শুনো নাই? আমি একটু তাহলে বলতে পারি। ভাইয়া আমি আমরা শুনি। বলা ওকে, উচিত, কারণ আচ্ছা আমি ভাই বলার আগে আরেকটা কমেন্ট করি। এই আমি বারবার বলতেছিলাম যে ইসমাম, তুরবাসু আর আমি কাজ করতেছি, ব্যাপারটা এমন না, এটা হচ্ছে ওপেন, যে কেউ চাইলে জয়েন করতে পারে, কারণ আমরা নিজেরাও কিছু বুঝি না। তো একসাথে করলে অনেকগুলো মাথা হলে ভালো কাজ হবে। ওপেন টু এভরিওয়ান। ওকে, হ্যাঁ, দ্যাটস ভেরি জেনারাস। সো তো এখন আমাদের হাতে যেসব মোবাইল বা ল্যাপটপ থাকে, এখানে এখানে কিন্তু এই ডিভাইসগুলো কিন্তু সবসময় সবকিছু ঠিক মতো কাজ করে না। করে না বলে অনেকেরই সেকেন্ড একটা মোবাইল কিনতে হয়েছে, সেকেন্ড একটা কম্পিউটার কিনতে হয়েছে, রাইট? তো সাধারণত এখন এগুলো অনেক ভালো কোয়ালিটির, স্টিল তোমার, আমি যদি ভুল না করে থাকি, এখনকার যেসব ইন্টেল প্রসেসর, প্রতি 1 বিলিয়ন অপারেশনের মধ্যে একটা ফল্ট হয়। ফল্ট মানে হচ্ছে 0 জায়গায় হয়তো 1 হয়ে গেল তোমার বিট। এবং সাধারণত সেটা হয় হচ্ছে কসমিক রে, যখন তো বাইরে থেকে কসমিক রে আসলো, কসমিক রে হয়তো হিট করে ভোল্টেজ লেভেল চেঞ্জ করে দিল। সো এটা একটা কারণ, আরো অনেক কারণ আছে। তো এখন কেউ যদি ফেসবুকে ঢুকে লাইক টাইক দিচ্ছে, তো তার জন্য এই ভুলটা খুব একটা ইম্পর্টেন্ট না। এই অর্থে যে তুমি তো ফেসবুকে এরকম না যে টানা 1 বিলিয়ন অপারেশন ধরে একটা করে যাচ্ছ, পুরাটা একটা সিঙ্গেল কাজের অংশ হিসেবে। কিন্তু ধরো, লেটস সে তুমি কোয়ান্টাম কোয়ান্টাম ক্রোমোডাইনামিক্স এর একটা ইয়ে করছো, যে সিমুলেশন করছো, অর্থাৎ মেবি তুমি একটা পানির অণুতে কোয়ার্ক গুলোকে মডেল করছো, তাদের অ্যাক্টিভিটি, এবং সেই পুরো জিনিসটা হয়তো তুমি একটা শ্রোডিঞ্জার ইকুয়েশন বা কিছু একটা সলভ করছো, হ্যাঁ। এবং তুমি জানো যে এটা তোমার করতে হলে একটা সুপার কম্পিউটারে তুমি দিবা, সুপার কম্পিউটার টানা 5 বছর ধরে ক্যালকুলেশন চলবে, 5 বছর পরে তুমি সেটা রেজাল্ট হবে, সেটাই তোমার পিএইচডি। সাপোজ এটা হচ্ছে সিনারিও। তার মানে কি 5 বছর ধরে যে বিলিয়ন অফ বিলিয়ন বিলিয়ন অপারেশন গুলো হবে জিপিইউতে অথবা সিপিইউতে, সেগুলো তোমার আলটিমেটলি তোমাকে একটাই রেজাল্ট দিবে, সে একটা রেজাল্ট তোমার জন্য ইম্পর্টেন্ট। কাজেই ওখানে যদি কোনো ফল্ট হয়, সেটা কিন্তু তোমার ঠিক করতে হবে। কারণ প্রতি 1 বিলিয়ন অপারেশনে যদি একটা ফল্ট হয়, সেটা তোমার এট দ্য এন্ড অফ দ্য ডে, ওটা তোমার 5 বছরে যে কয়টা ফল্ট হবে, সে কয়টা ফল্ট সবগুলো একটা পার্টিকুলার রেজাল্টে কন্ট্রিবিউট করবে। তো যে কারণে ফল্ট টলারেন্ট কম্পিউটেশন কনসেপ্টটা কিন্তু নতুন না, এবং এটা এখনো কিছু স্পেশালি সায়েন্টিফিক কম্পিউটিং খুবই ইম্পর্টেন্ট। আর তুমি যদি আরো
40 বছর আগে যাও, যখন কম্পিউটারগুলো মেকানিক্যাল ছিল বা ইলেকট্রোমেকানিক্যাল ছিল, তখন তো আরো বেশি বেশি ফল্ট হতো এবং তখন জিনিসগুলো আরো সিরিয়াসলি মানুষকে হ্যান্ডেল করতে হয়েছে। তো কোয়ান্টাম কম্পিউটিং এখনো খুবই প্রিমিটিভ পর্যায়ে আছে এবং প্রথম যখন কোয়ান্টাম কম্পিউটিং মানুষ শুরু করে, সোর্স অ্যালগরিদম বেসিক্যালি, আই এম সরি, ওয়ান স্টেপ ব্যাক। প্রথম তো হচ্ছে ডয়েচ অ্যালগরিদম। ডয়েচ অ্যালগরিদম হওয়ার পরে মানুষ বুঝতে পারলো যে ওকে, আমরা যদি অ্যাবস্ট্রাক্ট কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে যেটার জন্য কোয়ান্টাম কম্পিউটিং ক্লাসিক্যাল কম্পিউটিং এর চেয়ে ভালো পারফরমেন্স দেয়, এরপর সোর্স অ্যালগরিদম আসলো, তখন মানুষ বলল যে না, এমন একটা প্রবলেম আছে যেটা কমার্শিয়ালি ইম্পর্টেন্ট এবং তার জন্য কোয়ান্টাম অ্যালগরিদম ক্লাসিক্যাল অ্যালগরিদম চেয়ে ভালো পারফরমেন্স দেয়। স্টিল কিন্তু একটা জিনিস নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন ছিল যে এটা কি সম্ভব কিনা, মানে একটা কোয়ান্টাম কম্পিউটিং প্র্যাকটিক্যালি সম্ভব কিনা। তো কোয়ান্টাম কম্পিউটিং প্র্যাকটিক্যালি সম্ভব কিনা সেটা নিয়ে তখন অনেকজন চিন্তা করতে করতে ডেভিড ডি ভিসেনজো একটা পেপার লিখলো যে ভিপি সেনজো ক্রাইটেরিয়া বলে 7টা ক্রাইটেরিয়া আছে, তো সেগুলো সলভ করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে, আই হোপ আমি ওর ওই কাজের সাথে একটা কাজ গুলাই ফেলছিল, বাট এগুলো একই সময় হয়েছে কাজ, খুবই খুবই related, যে তোমার কোয়ান্টাম কম্পিউটারে তুমি যেই রেটে ভুলটা হয়, এবং তোমরা ভুল কিনা তোমরা বের করতে পারো, তোমরা এখনই আইবিএম এর কম্পিউটার একটা এক্স অপারেশন চালাও, 0 থেকে 1-এ কনভার্ট করে দেখবে যে এটা 100% অ্যাকুরেট হয় না। তো যেই রেটে ভুলটা হয়, তোমার যদি তোমার মেইন অ্যালগোরিদম পাশে যদি আরেকটা অ্যালগোরিদম চলে, যে অ্যালগোরিদম চার চেয়ে দ্রুত হারে ভুলগুলো কারেকশন করতে পারবে, তাহলে কিন্তু তুমি সেই কম্পিউটার দিয়ে মানে দিনের পর দিন, ঘন্টা পর ঘন্টা কম্পিউটেশন করে যেতে পারবা। মানে এটা এটা প্র্যাকটিক্যাল যে তোমার ওই যে নয়েজটা, ডিভাইসের যে নয়েজ, সেটা কিন্তু তোমার কোনো সমস্যা তৈরি করবে না। এম আই গোয়িং টু স্লো অর টু ফাস্ট, মানে এটাকে কনভিন্স তোমরা যে ধরে নিচ্ছি ডিভাইসের নয়েজ আমরা কখনোই 100% এলিমিনেট করতে পারবো না, অল উই নিড ইজ যে রেটে নয়েজটা হচ্ছে তার চেয়ে ফাস্টার রেটে আমরা যদি নয়েজটা কারেক্ট করতে পারি, এটুকু কি তোমরা, তাহলে প্র্যাকটিক্যাল কম্পিউটেশন সম্ভব, এটুকু কি তোমরা কনভিন্সড? জি ভাইয়া। ওকে, সো এইটাকে বলা হয় থ্রেশহোল্ড থিওরেম। এটা হচ্ছে বেসিক্যালি ডোরিথ আরোনোভ, গটেসম্যান এবং আরো কয়েকজন, ও হ্যাঁ, গটেসম্যান আমাদের এখানে জয়েন করেছে কয়েকদিন আগে। সো এরা কয়েকজন মিলে এই থিওরেমটা দিয়েছে। এই থিওরেমটা যখন দিল, তখন যারা কম্পিউটার আর্কিটেক্ট তারা এগ্রি করলো যে ওকে, তার মানে হচ্ছে আসলে প্র্যাকটিক্যাল কোয়ান্টাম কম্পিউটার বানানো সম্ভব। সো এই কারণে এটা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং এর সবচেয়ে ফান্ডামেন্টাল জিনিসগুলো একটা, এবং আমরা সবাই বলি হচ্ছে যারা কিনা কোয়ান্টাম কম্পিউটার বানানোর চেষ্টা করছি, আমরা সবাই বলি হচ্ছে আমাদের আলটিমেট গোল হচ্ছে ফল্ট টলারেন্ট কোয়ান্টাম কম্পিউটার বানানো। কেন? তাহলে এটা দিয়ে আমরা আরবিট্রারিলি লং ক্যালকুলেশন করতে পারবো। ঠিক আছে, তো এখন এই কারণে এখনকার কম্পিউটার গুলোকে আমরা বলি নিয়ার টার্ম কোয়ান্টাম কম্পিউটার। কেন? কারণ এখানে আমরা কোনো এরর কারেকশন করি না। যেহেতু এরর কারেকশন করি না, আমরা আসলে আরবিট্রারিলি লং ক্যালকুলেশন করতে পারি না। আমরা হচ্ছে ডিভাইসের যেটা কোহেরেন্স টাইম বা T2 টাইম বলে, যেটা চাইলে তোমরা ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারো, ওই অত মিলি সেকেন্ড ট্র্যাপড অ্যান্ড কোয়ান্টাম কম্পিউটারের ক্ষেত্রে অত সেকেন্ড, আর সুপার কন্ডাক্টিং কোয়ান্টাম কম্পিউটারের ক্ষেত্রে অত মিলি সেকেন্ডের মধ্যে আমাদের ক্যালকুলেশন গুলো সব শেষ করে ফেলতে হবে। যেখানে আমাদের মেইন ফোকাস থাকে হচ্ছে কোয়ান্টাম সার্কিটে গেটের সংখ্যা যত কমানো যায়, কারণ যত কমানো যাবে তত আমরা বেশি লম্বা ক্যালকুলেশন করতে পারবো। ডাজ ইট মেক সেন্স? I have a question. What is the connection between boson sampling and quantum error correction and everything that we just said? For example, the quantum threshold theorem and everything. ওকে, সো সো বোসন স্যাম্পলিং এর ব্যাপারটা আসছে কোত্থেকে? বা বোসন বা কোয়ান্টাম সুপ্রিমেসি, তুমি যেটাই বলো না কেন, মানে তুমি যদি ফোটন ইউজ করে করতে চাও তাহলে হচ্ছে বোসন স্যাম্পলিং বলে এটাকে। তুমি যদি সুপার কন্ডাক্টিং কিউবিট ইউজ করে করতে চাও, এটাকে বলে কোয়ান্টাম সুপ্রিমেসি এক্সপেরিমেন্ট। তো এগুলো আসলে কি, এগুলোর কথাগুলো আসছে কেন? কারণ মানুষ চিন্তা করছে যে মানে তুমি যদি কোয়ান্টাম কম্পিউটিং এ কাজ করতে চাও, তোমার প্রচুর সরকারি ইনভেস্টমেন্ট লাগবে এবং প্রচুর প্রাইভেট ইনভেস্টমেন্ট লাগবে। তো এখন মানুষের কি টাকা পড়ছে তোমার পিছনে টাকা ঢালার, বছরের পর বছর ধরে, 10 বছর 20 বছর ধরে টাকা ঢালবে, তাই না? তোমাকে তো প্রুফ করতে হবে যেটা ইউজফুল। তো এখন কোয়ান্টাম কম্পিউটার তুমি খালি থিওরেম প্রুফ করলে এটা হবে না, কারণ থিওরেম দিয়ে যে এটা যে ইউজফুল, সরি, এটা যে ক্লাসিক্যাল কম্পিউটারের চেয়ে ভালো করতে পারে,
এই থিওরেম তো তোমার 1994 সালে প্রমাণ হয়ে গেছে, তাই না? তাহলে 1994 সালে কেন ইন্ডাস্ট্রি ইনভেস্ট করে নাই? হ্যাঁ, আইবিএম করেছে, কিন্তু আইবিএম একটাই কোম্পানি করেছে, এবং আইবিএম বা বেলদার টাইপের কোম্পানিগুলো হচ্ছে অনেক অ্যাবস্ট্রাক্ট জিনিসে তারা রিসার্চ ফান্ডিং দেয়, যেটা হয়তো মেজরিটি দিবে না, এবং অবশ্যই পলিটিশিয়ানরা দিবে না। তোমার তো পলিটিশিয়ানদেরকে কনভিন্স করতে হবে, তাই না? তো তখন এই স্কট অ্যারনসন এবং প্রেস্কিল এরা চিন্তা করলো হচ্ছে আমাদেরকে দেখাতে হবে এমন একটা কাজ যেটা ক্লাসিক্যাল কম্পিউটারে সম্ভব না, কিন্তু কোয়ান্টাম কম্পিউটারে সম্ভব। যদি আমরা সেটা দেখাতে পারি, তখন পলিটিশিয়ানরা বলবো যে ওকে, তাহলে এখানে আমরা ট্যাক্স পেয়ারদের মানি খরচ করতে পারি, অথবা প্রাইভেট ইন্ডাস্ট্রি কোম্পানি ইন্ডাস্ট্রিরা বলবে, বা ধরো ভেঞ্চার ক্যাপিটালিস্টরা বলবে হ্যাঁ আচ্ছা এটার মধ্যে কয়েক মিলিয়ন দিয়ে রাখি না, কি হয় দেখি। তো তার তো কাজে প্রশ্নটা কি, যে এমন একটা কিছু করি যেটা ক্লাসিক্যাল কম্পিউটার দিয়ে করা যাবে না। এর নেক্সট ন্যাচারাল কোয়েশ্চেন হচ্ছে সে এমন একটা কিছুটা হতে হবে, এমন একটা কিছু যেটা ল্যাবরেটরিতে সবচেয়ে সহজে আমরা এক্সপেরিমেন্টটা সেট আপ করতে পারি। তো কারণ কারণ আমরা তো চাইলে সোর্স অ্যালগরিদমই করতে পারতাম, কারণ সোর্স অ্যালগরিদম যদি আমরা দেখাতে চাই যে এটা দিয়ে আমরা ফেসবুকের এনক্রিপশন সিস্টেম হ্যাক করতে পেরেছি, আমরা দেখাতে পারবো, কিন্তু আমাদেরকে 30 বছর সময় দিতে হবে। এখন 30 বছরের মধ্যে তো প্রেস্কিল স্কট দুইজনে রিটায়ার করে ফেলবে, তো ওদের তো এখনই দেখাতে হবে। তো ওরা যেটা চিন্তা করছে যে আমরা সোর্স অ্যালগরিদম দিয়ে ডেমনস্ট্রেশন দেখাবো না, এটা একটু বেশি দূরে হয়ে যায়। হাউ অ্যাবাউট উই let's define a problem which is simpler to understand and easier to set up in the experimental lab. তখন তারা বের করলো সেটা হচ্ছে যে how about this, যে একটা কোয়ান্টাম সার্কিট বা একটা কোয়ান্টাম ফেনোমেনা যেটা nothing fancy, just random distribution but from a quantum hardware, সেটা আমরা জেনারেট করি এবং আমরা প্রুফ করি যে এটা ক্লাসিক্যাল কম্পিউটার দিয়ে করা সম্ভব না। সো তার মানে কি, নাও we have defined a problem and which is easy to set up in an experimental quantum lab, but the problem is hard enough that you cannot really solve that problem with a classical computer. তো যারা ফোটন দিয়ে সেই কাজটা করার চেষ্টা করছে আমরা বলি সেগুলোকে বসন স্যাম্পলিং, যারা সুপার কন্ডাক্টিং কিউবিট দিয়ে এগুলো করার চেষ্টা করছে আমরা বলি সেগুলোকে কোয়ান্টাম সুপ্রিমেসি এক্সপেরিমেন্ট। দুইটাই কিন্তু একই কাজ করছে, এটা হচ্ছে একটা র্যান্ডম হার্ডওয়্যার সেট আপ, এবং সেখান থেকে তারা এবার দেখছে এক সাইড থেকে ফোটন বা ইলেকট্রন বা হোয়াট এভার তুমি মাইক্রোওয়েভ সিগন্যাল যাই দিচ্ছ, অন্য সাইডে ডিটেক্টর বা রেজাল্ট রিড আউটে তোমার যে ডিস্ট্রিবিউশন আসছে সেই ডিস্ট্রিবিউশনটা ওই সেম ডিস্ট্রিবিউশন আমরা ক্লাসিক্যাল কম্পিউটার সিমুলেট করতে পারি কিনা। যদি না পারি আমরা বলবো হচ্ছে আমরা এমন একটা ডিভাইস তৈরি করেছি যে ডিভাইসটা কম্পিউটিং ডিভাইস তৈরি করেছি যেটা ক্লাসিক্যাল কম্পিউটার করা যায় না, সিমুলেট করা যায় না। এবং স্কট যেহেতু আবার কম্পিউটেশনাল কমপ্লেক্সিটির লোক, সে এটার কম্পিউটেশনাল কমপ্লেক্সিটির কিছু থিওরেম ও অন্যান্য কিছু পেপার যেগুলো আমরা আজকে রেফার করি নাই দেখিয়েছে যে কিভাবে তুমি থিওরিটিক্যালি দেখাতে পারো যে আসলেই এটা তোমার ক্লাসিক্যাল কম্পিউটার সিমুলেট করা সম্ভব না। আবার আরেক দল রিসার্চার যেটা নিয়ে রিসার্চ করছে সেটা হচ্ছে আমরা কিভাবে স্কট অ্যারনসনের সেই থিওরিতে আমরা ফাঁকি দিয়ে ক্লাসিক্যাল কম্পিউটারে আমরা করতে পারি। সো বিভিন্ন লোক বিভিন্ন স্টার্টিং পয়েন্ট থেকে সবাই একই লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছে আর কি। আমি কি তোমার এটা অ্যাড্রেস করতে পারলাম? হ্যাঁ, আমি যেটা বুঝলাম হচ্ছে যে যেটা বোসন স্যাম্পলিং ইজ আ নেসেসারি কন্ডিশন and the bound যেটা আমি এরর কারেকশন এন্ড এভরিথিং দ্যাটস আ সাফিশিয়েন্ট কন্ডিশন। তো প্রবাবলি ওরম ধরনের কিছু একটা রিলেশনশিপ। পারফেক্ট, মানে বেসিক্যালি তুমি যদি সোর্স অ্যালগরিদম দেখাতে পারো ল্যাবরেটরিতে, তাহলে আসলেই তুমি খুবই সুপিরিয়রিটি প্রমাণ করলা। কিন্তু সোর্স অ্যালগরিদমের জন্য তোমার লাগবে হচ্ছে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন গেট, মিলিয়ন মিলিয়ন কিউবিট, কাজেই সেটা তোমার ফল্ট টলারেন্ট কোয়ান্টাম কম্পিউটিং লাগবে। কারণ তুমি যদি এখন 1 বিলিয়ন গেট চালাতে যাও, 1 বিলিয়ন গেটের আগেই তোমার তুমি তো আর এটা মিলি সেকেন্ড বা সেকেন্ডে শেষ করতে পারো না, তাই না? এটা তোমার ঘন্টার পর ঘন্টা চালাতে হবে। তো ঘন্টার পর ঘন্টা তুমি চালাতে হলে কি করতে হবে?
যে রেটে হার্ডওয়্যারের নয়েজটা বা এররটা হতে থাকবে তার চেয়ে বেশি রেটে তোমার ওগুলো ফিক্স করতে হতে হবে, সেটাকে বলে কোয়ান্টাম এরর কারেকশন অথবা ফল্ট টলারেন্ট কোয়ান্টাম কম্পিউটেশন। কিন্তু যেহেতু সেটা সেই লেভেলে যেতে হলে আমাদের ডিভাইস এরর যত কমিয়ে আনতে হবে সেটা আমরা আগামী 10 বছরে পারবো না। কাজে আমরা কি করছি, আমরা এইসব র্যান্ডম এক্সপেরিমেন্ট দিয়ে করার চেষ্টা করছি স্টিল, যাতে আমরা কোয়ান্টাম কম্পিউটার সুপিরিয়রিটিটা পলিটিশিয়ান এবং ইনভেস্টরদেরকে দেখাতে পারি। ডাজ ইট মেক সেন্স? ইয়েস, পারফেক্ট পারফেক্ট, গ্রেট 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 গ্রেট, অসম। আমার মনে হয় আজকে আমরা আচ্ছা, স্টপ হিয়ার। ইশরাক, আদিত্য, অনিরুদ্ধ, তানভীর, নাসিফ, তোমাদের কোনো প্রশ্ন আছে? আমরা এখন পর্যন্ত যা আলাপ করেছি। না ভাই, আমার কোনো প্রশ্ন নেই। ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, সো আজকের আলোচনা কিন্তু খুবই ভালো একটা আলোচনা হয়েছে। আই এম রিয়েলি ইমপ্রেসড যে এত চমৎকার আলোচনা আমরা করছি। যদি আর কোনো মানে বার্নিং কোশ্চেন না থাকে আমরা তাহলে আজকে র্যাপ আপ করি। আমরা আবার 2 সপ্তাহ পরের মিটিং এ ইয়ে করবো। আমি আমার প্রেজেন্টেশনটা দেখানো নিয়ে আমি খুব অতটা ওয়ারিড নাই, এই অর্থে যে এটা রেডিমেড প্রেজেন্টেশন, যখনই চাইবো আমি তখনই দিতে পারবো। আমি তার চেয়ে এই ইন্টারাক্টিভ কোশ্চেন গুলো এবং স্পেসিফিক প্রবলেম যেটা নিয়ে আটকে আছে সেটা অ্যাড্রেস করাকে বেশি, আমার কাছে মনে হচ্ছে বেশি ইউজফুল আর কি। কোনো প্রশ্ন, কোনো কমেন্ট বা কোনো প্রশ্ন আছে? আমার এমনি একটা ভাই, আপনি মানে জাস্ট এমনি যে হচ্ছে আপনি নেক্সট মান্থ আপনার বিজনেস কেমন আসলে? হ্যাঁ, মানে রেগুলার, মানে নাথিং, মানে রেগুলার যে ওয়ার্কলোড সেটাই, ওরকম নাথিং এক্সট্রাঅর্ডিনারি। বাট প্যান্ডেমিক এর সময় যেটা হয় সেটা হচ্ছে যে যেহেতু ডে কেয়ার বন্ধ, সো বেসিক্যালি ওই ওই অর্থে যে আমাকে আমার নিজের চাকরি করতে হচ্ছে, আবার ওই আমার ছেলেকে টাইম দিতে হচ্ছে, এই কারণে আমি একটু বিজি আর কি। যেহেতু বাসায় কোনো ন্যানিকে আমরা নিতে পারছি না এবং ডে কেয়ার বন্ধ, কাজেও পুরোটা সময় বাসাতে আছে, কাজে ওকেও দেখতে হচ্ছে আর কি। কিন্তু কোনো স্পেসিফিক ব্যাপার আছে যেটার জন্য আমাকে অ্যাভেলেবল হতে হবে? না, আমি হচ্ছে কি এমনি মানে মানে আমি টুরবাসু আর ইসমাম হয়তো আপনাকে একটু বেশি জ্বালাবো আর কি, তো ওই কাজটার জন্য এই কারণে জিজ্ঞেস করা। মানে as long as it is quantum, জ্বালাও পড়াও is okay. That's fine, that's fine. আর ওই ভাই LANL এর জন্য যে রিকোটা লাগবে আসলে। হ্যাঁ 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 হ্যাঁ, ওগুলো আমি করবো। হ্যাঁ, আমার একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে আমি ভাবছি জাস্ট একটা ব্লগ আর্টিকেল বা কিছু একটা আর্টিকেল সামারি করব বিভিন্ন স্ট্যাটিস্টিক্স দিয়ে, ওই যে ডিসকর্ডের স্ট্যাটিস্টিক্স বা ইউটিউব চ্যানেলে আমাদের, মানে এটা তো আমরা অল্প কিছু দিন শুরু করছি, বাট আমি যদি আমি চেষ্টা করবো একটা সামারি লেখার জন্য, যে আমরা কি কি করলাম বা কি। আমি কারণ মানে আমি অলরেডি তো আমি জানি তোমাদের কয়েকজনের খুবই অ্যামেজিং অ্যাচিভমেন্ট আছে। আমি তোমরা কখন সেগুলো অফিসিয়ালি অ্যানাউন্স করবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কাজে আমি তোমাদের হয়তো নাম বলবো না, কিন্তু আমি একটু মেনশন করব যে এই যে অনারেবল মেনশন বা এগুলো সাজ্জাদের কিছু মানে প্রগ্রেস ইন দ্য ক্যারিয়ার, আমি নাম না ধরে ওগুলো মেনশন করব। ইজ দ্যাট ওকে? কারণ আমি চাই নাম ধরে তোমার অ্যাচিভমেন্ট তুমি অ্যানাউন্স করো সবার আগে, এক্সাক্ট ডিটেলসটা। ইজ দ্যাট ওকে? আমার দিক থেকে কোনো অসুবিধা নেই। আপনার যদি হেল্প লাগে সামারি স্ট্যাটিস্টিক্সের জন্য বা লিখে দেওয়ার জন্য, আমি সেটাও করতে পারি, কারণ ব্লগ লিখতে আমার খুব ভালো লাগে আসলে। ও নাইস নাইস, আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি আমি একটা ড্রাফট তৈরি করি, তারপর তাহলে সবার মতামত নিব আর কি। হ্যাঁ, মানে আমি মানে ব্লগ লেখার জন্য আপনাকে হেল্প করতে পারি, আমার দিক থেকে Awesome. কোনো অসুবিধা নেই। পারফেক্ট পারফেক্ট, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমার সাইড থেকে আর কোনো কোশ্চেন নাই। আমি যেটা করব সেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল, এখন আমি আজকে রাতে এটার ইউটিউব ভিডিওটা ইয়েতে দিয়ে দিব চ্যানেলে, এবং তখন আমি সবাইকে জিজ্ঞেস করবো যে 2 সপ্তাহ পরের মিটিং এ কে কি টপিক কভার করতে চাই, ওটা তখন থেকে আবার আমরা ওই ইনফরমেশন কালেক্ট করা শুরু করবো আর কি। ঠিক আছে? যদি আর কার কোনো কোশ্চেন না থাকে, থ্যাংক ইউ ফর দিস অ্যামেজিং ডিসকাশন, আমি খুবই এনজয় করেছি। হ্যাঁ, সবাই ভালো থাকবে। ওকে, ভালো সাবধানে, স্টে সেফ, স্টে ওকে।